ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব। দীর্ঘ 14 বছর পর ঢাকা করাচি সরাসরি ফ্লাইট শুরু বৃহস্পতিবার। জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে প্রধান উপদেষ্টা। প্রতিপক্ষের সঙ্গে বিবাদে জড়াবে না বিএনপি, মির্জা আব্বাস। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, মার্কিন রাষ্ট্রদূত। গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর। থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে আরও এক ধাপ বাংলাদেশ। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সঙ্গে আছি আমি অনন্যা অন্তি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষে এই অবিচুয়ারি রেফারেন্স বা শোক প্রস্তাব আনা হবে। 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন শুরুর দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পর এই শ্রদ্ধা জানানো কর্মসূচি রয়েছে। গত 30 ডিসেম্বর 80 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন খালেদা জিয়া। প্রতিবেশী দেশের একজন প্রভাবশালী নেত্রী হিসেবে এই বিরল সম্মান জানাচ্ছে ভারত। সংসদের কার্যতালিকা অনুযায়ী ভারতের সাবেক কয়েকজন সংসদ সদস্যের পাশাপাশি বাংলাদেশের এই 3 মেয়াদের প্রধানমন্ত্রীর রাজনৈতিক অবদান ও গুরুত্বকে স্বীকৃতি দেওয়া হবে। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে ভারতের পার্লামেন্টের 2 কক্ষে এই শোক প্রস্তাব গ্রহণকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কূটনৈতিক শিষ্টাচার হিসেবে দেখা হচ্ছে। এই অধিবেশন আগামী 2 এপ্রিল পর্যন্ত চলবে এবং 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা প্রদর্শন দক্ষিণ এশীয় রাজনীতিতে তার গভীর প্রভাব ও মর্যাদারই প্রতিফলন। দীর্ঘ 14 বছর পর আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 2012 সালে বন্ধ হয়ে যাওয়ার পর এটি হবে এই রুটে বিমানের প্রথম যাত্রা, যা সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শনিবার 162 আসনের বোয়িং 737 উড়োজাহাজে পরিচালিত হবে। উদ্বোধনী ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে এবং দ্বিতীয় ফ্লাইটেরও 80% আসন বুকড হয়ে গেছে। সরাসরি ফ্লাইট চালুর ফলে যাত্রীদের ট্রানজিট ঝামেলা যেমন কমবে, তেমনি যাতায়াত খরচও প্রায় 30 থেকে 70 হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হবে। ঢাকা থেকে করাচি পৌঁছাতে সময় লাগবে মাত্র 3 ঘন্টা, যেখানে আগে মধ্যপ্রাচ্য হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হতো। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে 30 মার্চ পর্যন্ত পরীক্ষামূলক পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমেই 2 দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, পর্যটন এবং কার্গো পরিবহনে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে রাউন্ড ট্রিপের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 51,000 টাকা। এই রুটে সরাসরি যোগাযোগ সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে মনে করছেন অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা। আজকে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই আন্দোলনকারীরাই একসময় বিশ্বকে নেতৃত্ব দেবে। তিনি উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের প্রতিবাদে যে গণবিক্ষোভ তৈরি হয়েছিল তাই এক মহাশক্তিশালী সরকারের পতন ঘটিয়েছে। ডক্টর ইউনূস ডিজিটাল খাতকে পরিবর্তনের মূল ভিত্তি হিসেবে অভিহিত করে বলেন, তথ্য প্রযুক্তি অন্যান্য সব খাতকে প্রভাবিত করবে। তিনি প্রথাগত চাকরির ধারণাকে দাস প্রথার শামিল উল্লেখ করে তরুণদের উদ্যোক্তা হওয়ার উপর বিশেষ গুরুত্ব দেন। পার্বত্য চট্টগ্রামের শিক্ষা সংকট নিরসনে ইন্টারনেটকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ব্যবহারের পরামর্শ দেন তিনি। এছাড়া সরকারি কর্মকর্তাদের সৃজনশীলতা রক্ষায় 5 বছরের বেশি একই পদে না থাকা এবং প্রতিষ্ঠানগুলোকে 10 বছর পর পর ঢেলে সাজানোর প্রস্তাব দেন। বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতি প্রথা পুরোপুরি বন্ধের আহ্বান জানান তিনি। সর্বোপরি নাগরিক সেবার প্রকৃত ডিজিটালাইজেশন নিশ্চিত করে মাথা উঁচু করে বিশ্বমঞ্চে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ দুপুরে মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে এক গণজমায়েতে নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি সাফ জানিয়ে দেন, বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে বিবাদে জড়াবে না এবং নেতাকর্মীদের কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ডে পা না দেওয়ার নির্দেশ দেন।
মির্জা আব্বাস বলেন, বিজয় এখন আমাদের দ্বার প্রান্তে, তাই কেউ যেন এই বিজয় রুখে দিতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, একটি অসাধু উদ্দেশ্য রয়েছে, তারা বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখতে চায়। বিএনপিকে কালিমা লিপ্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, যাদের নির্বাচনের অভিজ্ঞতা নেই তারাই বিএনপিকে অপমান করার চেষ্টা করছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু উৎসব মুখর হতে হবে। 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ এসব ষড়যন্ত্রের মোক্ষম জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে তিনি নেতাকর্মীদের সংযম বজায় রাখার এবং শিষ্টাচার বজায় রেখে কাজ করার আহ্বান জানান। ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন আজ 28 জানুয়ারি নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে তিনি জানান, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ নেবে না। রাষ্ট্রদূত স্পষ্ট করেন যে নির্বাচনের ফলাফল নির্ধারণের পূর্ণ অধিকার কেবল বাংলাদেশের জনগণের এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে কোনো নতুন সরকারের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। প্রধান নির্বাচন কমিশনার তাকে নির্বাচনের প্রস্তুতি ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেছেন এবং রাষ্ট্রদূত 12 ফেব্রুয়ারি ভোটের ফলাফল নিয়ে নিজের গভীর আগ্রহ প্রকাশ করেছেন। গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের কথা উল্লেখ করে ক্রিস্টেনসন আরও বলেন, তিনি একটি উৎসব মুখর ও আনন্দময় নির্বাচনের প্রত্যাশা করছেন। মূলত নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখা এবং জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বলে তার বক্তব্যে ফুটে উঠেছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি ও নাশকতার অভিযোগে হামিদ রেজা সাবেত ইসমাইলপুর নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড আজ বুধবার কার্যকর করেছে ইরান। তেহরান কর্তৃপক্ষের দাবি, দণ্ডিত ব্যক্তি ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় নাশকতার উদ্দেশ্যে তথ্য সরবরাহ ও বিস্ফোরক স্থানান্তরের মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন। গত বছরের এপ্রিলে গ্রেফতার হওয়া এই ব্যক্তির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার দাবি করেছে দেশটির বিচার বিভাগ। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে এই ফাঁসি কার্যকর করা হলো। মানবাধিকার সংস্থাগুলো এই দ্রুত বিচার প্রক্রিয়ার সমালোচনা করলেও ইরান একে সার্বভৌমত্ব রক্ষার অংশ হিসাবে দেখছে। উল্লেখ্য, গত জুন মাসের যুদ্ধের পর থেকে ইসরায়েলের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে একাধিক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। এই ঘটনাকে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার বিরুদ্ধে তেহরানের একটি কঠোর সতর্ক বার্তা হিসাবে দেখা হচ্ছে। নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে থাইল্যান্ডকে 39 রানে হারিয়ে মূল পর্বে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বুধবার নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দল টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 165 রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে। বিপর্যয় কাটিয়ে তৃতীয় উইকেট জুটিতে জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মুস্তারি 110 রানের অনবদ্য পার্টনারশিপ গড়ে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যান। জবাবে 166 রানের লক্ষ্য তাড়া করতে নেমে থাইল্যান্ডের মেয়ের 126 রানে থমকে যায়। বাংলাদেশের পক্ষে মারুফা ইসলাম 3টি এবং ঋতুমণি ও স্বর্ণা আক্তার 2টি করে উইকেট শিকার করেন। এই জয়ের ফলে বিশ্বকাপের টিকিট পাওয়া এখন বাংলাদেশের জন্য সময়ের ব্যাপার মাত্র। আগামী 2 ম্যাচের যে কোনো একটিতে জয় পেলেই সরাসরি মূল পর্বে জায়গা করে নেবে লাল সবুজের প্রতিনিধিরা। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।